তারপরে ক্ষমতা ঠিক মতো গঠন করতে পারেননি, দেশ পরিচালনা করতে পারেননি, গভর্নেন্স বলে যে শব্দ আছে, শাসন ব্যবস্থা, তার সাথে নিজেরা এটাকে কানেক্ট করতে পারেনি বলে আপনি আপনার জায়গায় পৌঁছতে পারেন। জুলাই সনদ আপনারা যেটা সই করেছেন সেই সনদ একটা রূপ ছিল, কিন্তু এখন আপনি 56 আকারে যে জুলাই সনদ দেখবেন, আমি তার বিরোধিতা করছি না, কারণ তখন তো বিরোধিতা করিনি, তখন বেড়ে দিয়েছি। বলা হয়েছে কোন দল যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তারা সেই দল তাদের ম্যান্ডেট অনুযায়ী তাদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে পারে। আমার কথার মধ্যে বুঝতে কোনো কনফিউশন হলো? যদিও এরকম করে করতে গেলে বক্তৃতা লাভ হয়ে যাবে, সংক্ষেপ করবার চেষ্টা করবো। জুলাই সনদে যা যা লেখা হয়েছে তাই পালন করতে হবে, কিন্তু যদি কোনো দল জনগণের ম্যান্ডেট পায় তাহলে তারা তাদের নিজের দলের ম্যানিফেস্টো বা কর্মসূচি অনুযায়ী সেটা বাস্তবায়ন করতে পারে। আমরা যে শুরু করেছিলাম, আমরা যে একসাথে হয়েছিলাম, সই করেছিলাম, সেই জায়গাতেই অনেক ফাঁক ছিল। ফলে এখন আপনি মানুষের কাছে গিয়ে বোঝাবেন এইখানে ওরা জুলাই সনদ বিট্রে করেছে, বলা তো মুশকিল। মানুষকে কিরকম করে বোঝাবে যে সুপ্রিম কোর্টের যে সচিবালয় করা হয়েছে সেই সচিবালয় না করতে পারলে যদি বিচারকদের নিয়োগের ব্যাপার কেবলমাত্র ক্ষমতার উপরে এক্সিকিউটিভের উপরে ছাড়া হয়, তাহলে বিচারকগুলো পর্যন্ত শেষ পর্যন্ত সরকারের দালালি করবে, এইটা বোঝানো যাবে না। আর যদি আর এক কথা বলবে, কিন্তু সত্যি কথা তো এটাই, আপনি গণতন্ত্র যদি দিতে চান, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চান, তাহলে আইন এবং বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আমরা কি বুঝি বিষয়টা? আমাদের এই উপমহাদেশে যখন দিল্লিতে বাদশাহরা শাসন করতেন তখন এলাকায় কাজী থাকত, এবং কাজীদের এমন পাওয়ার ছিল কোনো ব্যাপারে তাদের কাছে কেউ যদি বিচারের জন্য যেত, তিনি বাদশাহ আপনাকে কল করতে পারতেন, হাজির হতে হবে। কে বড়, ওই কাজী নাকি বাদশাহ? এই বিতর্ক কিন্তু ফাউল। কেন? যতক্ষণ পর্যন্ত শাসন কার্য পরিচালনা প্রশ্ন, ততক্ষণ পর্যন্ত বাদশাহ অথবা ধরেন কোনো রাজ্যের যদি মূল শাসক হন অথবা সেই ধরনের সুবিধার বা যেরকম হয় তাই। কিন্তু যখন এই বিচারের প্রশ্ন আসছে তখন বিচার ব্যবস্থাটা পরিপূর্ণ স্বাধীন। অর্থাৎ পাকিস্তানের হাইকোর্ট যখন নওয়াজ শরীফের সরকার তাকে বাতিল করে দিল, তখন তারটা ঠিক, নওয়াজ শরীফের কথা ঠিক আছে? কে বলে? আমি বলি, আমরা যখন বাম রাজনীতি করতাম তখন ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম করতাম, অনেক নিশ্চয়ই বিষয়টার সাথে পরিচিত আছে। মানে এরকম হয়, আমি আপনি বন্ধু, অথবা ধরেন স্বামী স্ত্রীর সংসার, কার কথা মতো সংসার চলে? স্বামীর কথাই বেশি চলে তো আমাদের দেশে। কোনো কোনো সময় আমাদের দেশে কি স্ত্রীর কথাই চলে না? তাহলে কে প্রধান? তার মানে এক প্লেসেস এক টাইম সময়ে ওই যে যাকে মনে করছেন যে নিচে আছে তিনি উপরে উঠতে পারেন। ডায়ালেকটিক্স মানে তাই, একক কর্তৃত্ব, একক কিছু এরকম থাকে না। অতএব আপনি বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে পরিপূর্ণভাবে দিতে হবে। আপনি কেন 133টা যে ধারা ছিল, যে অর্ডিন্যান্স ছিল, যেগুলো সরকার দিয়েছে, এগুলো আপনি সবগুলোই প্রায় বাতিল করে দিলেন। তার মধ্যে বিচার বিভাগের সবগুলো বাতিল করে দিয়েছে। আবুল কাশেম সাহেবের মতো বাংলাদেশের এখন দরকার কেন জানেন? এখন দাঁড়িয়ে তিনি বলতে পারতেন না এইটা তুমি অন্যায় করছো, যদি বুঝতেন। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি অনেক বুদ্ধিজীবী, বুদ্ধি সত্যি সত্যি আছে, বোঝার মতো যোগ্যতা আছে, তারা তো এই কথা নিয়ে বলছেন। তারা যদি না বলেন তাহলে সাধারণ মানুষ বুঝবে কি করে? আমি মাহমুদুর রহমান মান্না বললাম তো পলিটিক্স করে, তো পলিটিক্সের চালিটা একটা বিএনপির বিরুদ্ধে সোজা হিসাব, বিএনপি না জামাত, পজিশন না অপোজিশন, এই লড়াই যদি হয় এরকম করে তাহলে দেশ গঠিত হবে না। এই যে এতগুলো বছর গেল, 54 বছর, বাংলাদেশ একটা দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছে। আমি একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাই তো? রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে তার 3টা পিলার আমি বলবো, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং আইনসভা, তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, এবং সেটা এখন এত ভালো সময় পরে কখনো পাবেন না। আমি নিশ্চিত ভাবে বলি বিএনপি এই জায়গাতে হয় ভুল করছে, অথবা তারা অন্য কোনো কারণ এটা করছে। কারণ আমি যে টক শো করি, সেই টক শোতে ঠিক এই প্রশ্ন করেছি এক বিএনপি নেতাকে, আমি নাম বলবো না, তাকে বললাম আপনারা কি কারণে সুপ্রিম কোর্টের যে
সচিবালয় হলো, সেই সচিবালয় উদ্বোধন করলেন, মিলাদ পড়ালেন, মিষ্টি খেলেন, মিষ্টি বাটলেন, তারপরে মাংস দিলেন। কেন? অনুরাগ করি তখন আমাকে বললেন, ভাই এক্সিকিউটিভের ক্ষমতা তো থাকতে হবে, মানে যিনি শাসন করেন তার তো ক্ষমতা থাকতে হবে। আমি বললাম ওভার দি জুডিশিয়ারি, মানে জুডিশিয়ারির উপরে, বিচারের উপরে ক্ষমতা থাকবে। উনি বললেন, উনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন যে বিচার বিভাগের একচ্ছত্র অধিকার দিলে কি দেশ চালানো যাবে? আমি এই কথার প্রতিধ্বনি আজকে বিএনপির অন্যান্য নেতাদের দ্যাট ইজ হোয়াই আই এম ভেরি কনসার্ন। আমি খুবই চিন্তিত। আমি মনে করছি এই যে ধারাগুলো বাতিল করা হয়েছে, যেটা তত্ত্বাবধায়ক সরকার ধারা হিসেবে অর্ডিন্যান্স হিসেবে দিয়েছিল, সেগুলোর 33টার মতো তারা তো ফেলেই দিয়েছে। আমি সংখ্যাটা এখন ভুলে যাচ্ছি। অনেকগুলো আছে 33টার মধ্যে, অনেকগুলো আছে যেগুলো তারা বলছে আমরা সংশোধন করে দেব, আর অন্তত 4টা বাতিল করে দিয়েছে, যার মধ্যে প্রধানত বিচার বিভাগ ছিল। আর এমনিতে ধরেন জুডিশিয়াল গুম কমিশন, তথ্য অধিকার কমিশন ইত্যাদি এই ধরনের বা দুদক, এগুলো নিয়ে তারা এখন পর্যন্ত পুরো বিষয়টা ঢুকে রেখেছে। কারণ তারা মনে করে শাসন যারা করবে, এক্সিকিউটিভের প্রধানকে, প্রধানমন্ত্রী, তার হাতে ক্ষমতা থাকতে হবে ওভার অল দিস বডি। তাহলে গণতন্ত্র হবে? আমরা যখন বলি গণতন্ত্রের নির্মাণ করতে চাই যেন আবার ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। ফ্যাসিবাদ কিভাবে ফিরবে? ফ্যাসিবাদ ফিরবে মানে আওয়ামী লীগ ফিরবে তাই বোঝাচ্ছি কেবল? ফ্যাসিবাদী তো আমিও হয়ে যেতে পারি। শেখ মুজিব তো ফ্যাসিবাদী ছিলেন না, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, কিন্তু তিনি বাকশাল করেছিলেন। শেখ হাসিনা লড়াইটা করেছিলেন গণতন্ত্রের জন্য, কিন্তু শেষ পর্যন্ত একটা ডেমনের মতো পরিচিত হয়ে গেল সমস্ত দুনিয়ার মধ্যে। কাজেই আজকে যিনি গণতন্ত্রের কথা বলছেন, কাল তিনি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার সাথে, ক্ষমতার ব্যবহারে অপব্যবহারে আবার নিজেই একটা স্বৈরাচারী শাসক হতে পারেন, ফ্যাসিবাদী হতে পারেন। আমি এইরকম করেই আমার আইন তৈরি করতে চাই, এরকম করেই দেশটা নির্মাণ করতে চাই, যাতে এরকম হওয়ার কোনো সুযোগ না থাকে। আচ্ছা, আজকে রাত্রে গিয়ে টেলিভিশনের কোর্টে নিউজ শুনতে পারবেন আমেরিকাতে আজকে থেকে আগামী অনির্দিষ্টকালের জন্য ভারসাম্য চাই। আমেরিকাতে ভারসাম্য হবে না, ইউরোপের দেশগুলোতে ভারসাম্য হবে না। তো ওইখানে কি আইন করেছে যে সেখানে ভারসাম্য হতে পারে না, গণতন্ত্রের চর্চা হয়? আমাদের এখানে বরঞ্চ ভারসাম্য যদি হয় তাহলে বিজয় মিছিল বেরোতে পারে, মানুষ বলতে পারে আর্মিকে অভিনন্দন জানাই। দ্যাট ইজ দি থিং। মানুষের এই যে মানসিক চিন্তা, মানুষ মনে করে আর্মি আমাদের বাঁচাতে পারে, এই পরিবেশের গুলো নষ্ট, এদের দিয়ে কিছু হবে না। এইটা যতক্ষণ না বদলাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন একেবারে বন্ধ করতে পারবেন। আপনি সবচেয়ে ভালো আইন করবেন, কনস্টিটিউশনের সবচেয়ে ভালো অ্যামেন্ডমেন্ট বা সংস্কার করবেন, কিন্তু এক রাত্রে বেলা হঠাৎ করে সামরিক বাহিনী লোকজন এসে ক্ষমতা দখল করে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী মানুষ হাতে তাহলে হবে? গঠন যদি করতে হয় তাহলে পুরো রাজনীতি গঠন করতে হবে, দেশটা গঠন করতে হবে। আমাদের এই আন্দোলনে এত বড় আশাটা কেন করেছিলাম, যেখানে আবু সাইদের মতো মানুষ 2 হাত বেড়ে দিয়ে বলে চালাও গুলি, এবং মুখে গুলি নেয়, কথার কথা নয়, সেইখানে আমাদের আশা করার যুক্তিসঙ্গত কারণ থাকতেই পারে যে আমরা দেশটা বদলাতে পারি। আমার কাছে ফজলুল সাহেব যে 18 দফা দিয়েছেন, 28 দফা দিয়েছে, সেই 28 দফার মধ্যে এইরকম একটা গণতান্ত্রিক দেশের আকাঙ্ক্ষা ছিল। এখন পর্যন্ত ধরেন সেটা কি সোনার বাংলা পার্টি, নাকি নাগরিক পার্টি, নাকি নাগরিক ঐক্য, নাকি জাসদ, নাকি বাসদ, সবাই মিলে আলটিমেটলি আমরা কি চাই? আমরা ওই রকম একটা রাষ্ট্র চাই। শামসুর রহমানের কবিতার মতো আমরা বাগান চাই, মানে বাগানটার জায়গায় আমি রাষ্ট্র বলছি, রাষ্ট্রের জায়গায় বাগান বলছি। কবিতায় বলছে আমরা বাগান চাই, এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পান পৌঁছে, ঘাসের উপর শুয়ে পায়ের উপর পা দুটো রেখে দিব্যি অকারণ পা দুটো নাড়বো মাঝে মানে পা দোলাতে থাকলে মানে একটু রিল্যাক্স থাকে। যে দেশে বাস করি সেই দেশটা আমার জন্য বাসযোগ্য, আমার এর মধ্যে কোনো অ্যাংজাইটি নেই, আমার কোনো দুরাশা নেই, তুমি কোনো অশান্তিতে কষ্ট পাচ্ছি না। সেই রকম একটা দেশ যদি করতে চাই
আমরা মনে করি, আমি মনে করি পার্সোনালি, যে এইরকম দেশ বাংলাদেশের অবশ্যই। আমাদের অর্থনীতির অগ্রগতি দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। মানে এরকম করে ভাবে, স্বাধীনতা যখন আসে তখন আমাদের দেশের জনসংখ্যা কত ছিল? 7.5 কোটি। এখন আমাদের জিডিপি কত? 20 কোটির মতো লোক এই জিডিপি নিয়ে বেঁচে আছে। লোক যদি 7.5 কোটি থাকতো, অথবা 8 কোটি হতো, অথবা 10 কোটি হতো, আমাদের প্রত্যেকের ইনকাম দ্বিগুণ হতো। আমরা পারতাম এইটুকু দেশের মধ্যে 10 কোটি লোকই তো বেশি। সেই দেশ আমরা আমাদের দেশ দিয়ে প্রমাণ করতে পারি যে আমাদের দেশে আমরা একটা ভালো দেশ করতে পারি, যেখানে সম্পদের অভাব হবে না, আমাদের অভাব থাকবে না, এবং তার সাথে সাথে আমরা জীবনটাকে জীবনের মতো উপভোগ করতে পারি। আবুল কাসেম ফজলুল বলেন, অথবা এই ধরনের মানুষের দরকার কি জানেন? দরকার এই জন্যে এরা কবিতার ভাষায় আমাদেরকে স্বপ্ন দেখাতে পারে। একজন বড় শিল্পীকে চাই কেন? উনি গানের মতো করে আমাদের সামনে দেশকে দেখাতে পারে, কত সুন্দর দেশ হতে পারে। একজন কবি বলেন, একজন লেখক বলেন, একজন সাহিত্যিক বলেন, সব মানুষের দরকার, কারণ মানুষের চোখে স্বপ্ন ফুটে তুলবার জন্য তাদের মতো যোগ্য কারিগর আমরা রাজনীতিক নেতারা হতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই রাজনৈতিক যাদের যদি তত যোগ্য হন, যদি তত বড় দল হয়, তত বেশি মানুষ তাকে সমর্থন করে, অথবা এরকম যদি হয়, দল হয়তো নয়, কিন্তু কংগ্রেস পার্টির মতোই কোন নেতা এই দেশে সাধারণ মানুষের সমর্থন পেয়েছে, তাহলে তিনিও দেশ বদলে দিতে পারেন। কিন্তু দেশ যদি বদলাতে হয়, তাহলে জনগণকেও বদলাতে হবে, জনগণকে সাথে নিতে হবে, এবং জনগণকে বাদ দিয়ে যেই চেষ্টা, সেই চেষ্টা করে কাজে লাগাতে হবে। আমি খুব স্পষ্ট করেই বলতে চাই, এখন যে বিতর্ক চলছে জুলাই সনদ নিয়ে, এখন যে বিতর্ক চলছে আন্দোলনের সাথে বেইমানি করা, বিশ্বাসঘাতকতা করা নিয়ে, এর মধ্যে অনেক যুক্তিসঙ্গত কারণ আছে। আমি কোনো দলের পক্ষে বলছি না, কোনো দলের বিপক্ষে বলছি না, কিন্তু এটা ঠিক সেই শক্তি চাই যেই শক্তি এখন যুক্তির সাথে যা হওয়া উচিত সেটাকে জনগণের সামনে হাজির করতে পারবে, এবং সবাই যুক্তি যাতে মানে সেই রকম যুক্তিও সবার সামনে দিতে পারবে। 24-এর আন্দোলন ছিল অভ্যুত্থান, জীবন দেওয়া, জীবন দেওয়া, জীবন দেওয়ার কথা যদি বাদ দিই, জীবন দিয়ে জীবন পাবার লড়াই ছিল। আজকে তো সে লড়াই নয়, আজকে লড়াই হচ্ছে আমি দেশটা গড়ব, কি করলে আমার দেশের উৎপাদন বাড়তে পারে, কোন আইন দিলে মানুষের অধিকার নিশ্চিত হতে পারে। তারপরে আগে ছিল এজিটেশনের, আর এখন পুরো লড়াইটা ইন্টেলিজেন্স, বুদ্ধি, জ্ঞানে, এবং জ্ঞানের চর্চা, জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা। সেই লক্ষ্যেই আমি গভীর শ্রদ্ধা জানাই। আবুল কাসেম ফজলুল বেঁচে থাকলে তিনি এই লড়াইটা করতে পারতেন, তার সাথে কথাবার্তা বলতে পারতাম, এবং তিনি বুঝতেন। সত্যি কথা হচ্ছে, অনেক বিএনপিদের সাথে কথা বলে তাদের পরিণতি পাই না, তারা বুঝতেই চান না। তারা যখন দেখেন যে তারা যুক্তি দেখাতে পারছে না, তখন বিতর্কটা বাদ দিয়ে সরে যান এবং আলোচনা বাড়ান না। অথচ এই বিতর্কই যদি না করতে পারে, তার নিষ্পত্তি যদি না পারে, তার বাদে শেষ পর্যন্ত আন্দোলন রাস্তায় বাড়াবে। অবশ্য আমি জানি না জামাত কোনোদিন রাস্তায় যাবে কি না। ওরা যে অবস্থায় ছিল কংগ্রেসের উঠে, সেইখান থেকে পাখা বেড়ে উঠতে পেরেছিল, কতগুলো সিট পেয়েছে। ইফ দে ফিল কমফোর্টেবল, যদি বলে গেলে বাবা এই কমফোর্ট বাদ দিয়ে আবার রাস্তায় নামবো, আর তার মধ্যে যদি আওয়ামী লীগ ঢুকে যায়, সেই বই আন্দোলনই না করে, তার মানে বিএনপি তার মতো করে দেশ চালাবে, বিরোধিতা করবো। বন্ধুরা আমার এই আশঙ্কার প্রেক্ষিতে আমি বলছি, আমি বরঞ্চ আবুল কাসেম ফজলুল, মুশতাক, ফিরোজ, এইরকম যারা যারা আছে তাদের সবার কাছে বলবো, বরঞ্চ আমরা নিজেরা নিজেদেরকে ন্যূনতম একদম সবচাইতে কম যার মধ্যে ঐক্য হয় তার একটা শক্তি গড়ে তুলি, যারা এই লড়াইটা করতে পারবো। আজকে সত্যি সত্যি জুলাই সনদ বাস্তবায়ন করতে হয়। আজকে সত্যি সত্যি বাংলাদেশকে যদি একটা নতুন বাংলাদেশ শুরু করতে চাই, তাহলে আমাদের কাজ আপনার কাছে সরল সবাই এসে আমি আপনাদের কাছে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সবাই হাত তালি দেন না।